গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি হরিদাস বাসার রসায়ন প্রভাষক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমাদের ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম জৈব যৌগের নামকরণ। আমি নামকরণ শেষ করেছিলাম। তো তোমরা সবাই বাসায় নামকরণের ক্লাসটি ভালো করে প্র্যাকটিস করেছো। তোমরা সবাই নামকরণ ভালো করে শেষ করেছো আশা করি। তো আজকে তোমাদের আমি জৈব যৌগের সমানতা এবং সমানতার প্রকারভেদ নিয়ে আলোচনা করতে চাই। তো এসো জৈব যৌগের সমানতা কি একটু জেনে নিই। সমানতা, যেসব জৈব যৌগের আণবিক সংকেত এক ও অভিন্ন হওয়া সত্ত্বেও এদের গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে এবং অনুষ্ঠিত পরমাণুসমূহের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মে অন্তত একটা পার্থক্য প্রকাশ পায়, সেসব জৈব যৌগকে পরস্পরের সমাণু বলে এবং এরূপ ধর্মকে সমানতা বলা হয়। তো সমানতা আমরা জানলাম। তো সমানতার উদাহরণ হচ্ছে, যেমন একটি আণবিক সংকেত আমরা দেখি C2H6O। এই আণবিক সংকেত দিয়ে দুটি সমাণু সম্ভব। একটি হচ্ছে ইথানল C2H5OH ইথানল, এবং আর একটি হচ্ছে ডাইমিথাইল ইথার। তো ইথানল এবং ডাইমিথাইল ইথার এ দুটির ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন। এটি হচ্ছে ইথানল, যা তরল অবস্থায় থাকে। ডাইমিথাইল ইথার যেটি হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় থাকে। তো এদের স্ফুটনাঙ্কে নির্দিষ্ট পার্থক্য রয়েছে। তো এই হচ্ছে সমানতা, যে যাদের আণবিক সংকেত একই হওয়া সত্ত্বেও গাঠনিক সংকেত ভিন্নতার কারণে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। তো সমানতার শ্রেণীবিভাগগুলো আমাদের একটু জানতে হবে। সমানতা শ্রেণীবিভাগে মূলত হচ্ছে সমানতা দুই প্রকার। একটা হচ্ছে গাঠনিক সমানতা, আর একটা হচ্ছে স্টেরিও সমানতা। একটি হচ্ছে গাঠনিক সমানতা, আর একটি হচ্ছে স্টেরিও সমানতা। তো গাঠনিক সমানতাগুলো আবার 5 প্রকারের হয়ে থাকে। তো গাঠনিক সমানতা হচ্ছে যে পরমাণুর অবস্থানের চেঞ্জের কারণে গাঠনিক সমানতা সৃষ্টি হয় মেইনলি হচ্ছে। তো গাঠনিক সমানতা আবার 5 প্রকার। একটা হচ্ছে চেইন সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা, মেটামরিজম এবং টটোমারিজম। এই 5 প্রকারের গাঠনিক সমানতা হয়ে থাকে। তো আমরা প্রত্যেক প্রকার সমানতাগুলো একটু জানার চেষ্টা করব। চেইন সমানতা, প্রথমে দেখো চেইন সমানতা। একই আণবিক সংকেতযুক্ত চেইন সমাণুগুলো একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য এবং এসব সমাণুর কার্বন কাঠামো শাখাবিহীন এবং শাখাযুক্ত হয়ে থাকে। চেইন সমানতাটা আমরা একটু দেখার চেষ্টা করি, যে চেইন সমানতায় শাখাযুক্ত এবং শাখাবিহীন দুই ধরনের সমানতা হয়ে থাকে। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। CH3 এটি একটি চেইন সমাণু। এটাকে আমরা বলি N বিউটেন। আর একটি সমাণু এর CH3 আইসোবিউটেন বা 2-মিথাইল প্রোপেন। তো 2-মিথাইল প্রোপেন। তো 2-মিথাইল প্রোপেন এবং N বিউটেন এরা পরস্পরের সমাণু। তো এটির স্ফুটনাঙ্ক এটির চেয়ে কম হয়ে থাকে। শাখাযুক্ত অ্যালকেনের
স্ফুটনাঙ্ক শাখাবিহীন অ্যালকেনের স্ফুটনাঙ্কের চেয়ে কম হয়ে থাকে। এই হচ্ছে আমাদের চেইন সমানতা। দেখো এই চেঞ্জের কারণে এখানে আমরা দেখছি যে এটা সরল শিকল, এটা হচ্ছে শাখাযুক্ত শিকল। তো এই শাখাযুক্ত শিকল সরল শিকলের পার্থক্যের কারণে দেখা যাচ্ছে যে এদের ভৌত গঠন এবং রাসায়নিক গঠন বা ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন হয়ে থাকে। তারপরে হচ্ছে অবস্থান সমানতা আমরা একটু দেখার চেষ্টা করি। একই আণবিক সংকেতযুক্ত জৈব যৌগের কার্বন শিকলে দ্বিবন্ধন, ত্রিবন্ধন বা কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে এই অবস্থান সমানতার সৃষ্টি হয়। এদের ভৌত এবং রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। এ প্রকার সমাণুগুলো একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য হয়ে থাকে। যেমন আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে ব্যাপারটা আমাদের একটু পরিষ্কার হবে। আমরা উদাহরণগুলোর দিকে যদি একটু দেখি তাহলে আমরা পার্থক্য বুঝতে পারবো। এটি হচ্ছে বিউটিন 1 এবং এটি হচ্ছে বিউটিন 2। তাহলে এই দুটিরই হচ্ছে আণবিক সংকেত, এখানে হলো কার্বন হচ্ছে 4টা, 1 2 3 4, বা হাইড্রোজেন হচ্ছে এখানে 2 আর 2 4 5 5 আর 3 8টা। তাহলে কার্বন হচ্ছে 4, হাইড্রোজেন হচ্ছে 8টা। তাহলে একটু খেয়াল করো যে CnH2n এর সাধারণ সংকেত, CnH2n জাতীয় যে সংকেতগুলো আছে সেগুলোর সমানতা এরকম অবস্থান সমানতা প্রদর্শন করে থাকে। আর এখানে হচ্ছে কার্যকরী মূলক হচ্ছে ওএইচ মূলক। এই কার্যকরী মূলকের অবস্থানের চেঞ্জের কারণে এখানে হচ্ছে দুটি সমাণু হয়ে থাকে। একটা হচ্ছে প্রোপানল আর হচ্ছে প্রোপানল 2। প্রোপানল একটি, প্রোপানল 1 বা প্রোপানল, আর একটি হচ্ছে প্রোপানল 2। এখানে হচ্ছে যে স্ফুটনাঙ্কের পার্থক্য থাকে। 1 বিউটেনের স্ফুটনাঙ্ক হচ্ছে -6.5 ডিগ্রি সেলসিয়াস এবং 2 বিউটিনের স্ফুটনাঙ্ক 1.4 ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে প্রোপানল 1 এর স্ফুটনাঙ্ক হচ্ছে 97 ডিগ্রি সেলসিয়াস, বিউটিন 1 97 ডিগ্রি সেলসিয়াস, আর প্রোপানল 2 এর স্ফুটনাঙ্ক হচ্ছে 81 ডিগ্রি সেলসিয়াস, 81 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এর স্ফুটনাঙ্কের পার্থক্য দেখে আমরা এর ভৌত গঠনে যে চেঞ্জ আছে আমরা এটি সহজেই হচ্ছে বুঝতে পারি। তাহলে আমরা অবস্থান সমানতা সম্পর্কে একটু ধারণা নিলাম। আমরা যদি বইয়ে একটু ভালো করে পড়ার চেষ্টা পড়ি তাহলে আমরা সম্পূর্ণ বুঝতে পারবো আশা করি। তারপরে দেখো তোমাদের কার্যকরী মূলক সমানতা আছে। একই আণবিক সংকেতযুক্ত দুটি যৌগের অনুষ্ঠিত কার্যকরী মূলকের ভিন্নতার কারণে এই সমানতার সৃষ্টি হয়ে থাকে। এদের ভৌত এবং রাসায়নিক ধর্মে পার্থক্য থাকে। যেমন অ্যালকোহল এবং ইথারের মধ্যে অ্যালডিহাইড, অ্যালকিন ও কিটোনের মধ্যে কার্যকরী মূলক সমানতার ঘটে থাকে। আমরা শুরুতে যে সমানতার সংজ্ঞা দিয়েছিলাম, সমানতার সংজ্ঞাতে আমরা একটি উদাহরণ ব্যবহার করেছিলাম যে আমরা অ্যালকোহল দিয়েছিলাম ইথানল। খেয়াল করে দেখো C2H6O এর দুটি সমাণু দেখিয়েছিলাম। একটি হচ্ছে C2H5OH ইথানল, আর একটি হচ্ছে ডাইমিথাইল ইথার। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো এখানে কার্যকরী মূলক ভিন্নতা রয়েছে। একটা হচ্ছে ইথার মূলক আর একটি হচ্ছে অ্যালকোহল মূলক। তাহলে এখানে কার্যকরী মূলকের ভিন্নতার কারণে এখানে হচ্ছে ভিন্ন ধরনের সমানতা সৃষ্টি হয়েছে। তো এটি হচ্ছে তরল অবস্থায় থাকে আর এটি হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে। তো অ্যালকোহলের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3 ডিগ্রি সেলসিয়াস এবং ইথারের স্ফুটনাঙ্ক হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটি হচ্ছে 78.3 ডিগ্রি সেলসিয়াস
আর ইথারের হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় এটি হচ্ছে গ্যাস। আমরা বুঝতে পারছি স্বাভাবিক তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকে। তো রুম টেম্পারেচারে এই ইথার হচ্ছে গ্যাস আর ইথানল হচ্ছে তরল অবস্থায় থাকে। তারপরে আমরা প্রোপানেল, প্রোপানন এবং হচ্ছে প্রোপিন ওয়ান অল, এই তিনটির ক্ষেত্রেও আমরা দেখতে পারি যে কার্যকরীমূলক সমানতা এখানে হচ্ছে কাজ করেছে। আমরা একটু খেয়াল করে দেখি। প্রোপানল CH3 CH2 CHO, প্রোপানেল বা প্রোপানালডিহাইড, আর CH3 CO CH3, তারপরে আমরা এখানে এটির ক্ষেত্রে আমরা কার্যকরীমূলক সমানতা দেখতে পাই। এটি হচ্ছে অ্যালডিহাইড, এটি হচ্ছে কিটোন এবং এটি হচ্ছে অ্যালকোহল। তিনটি আলাদা আলাদা কার্যকরীমূলকের কারণে আলাদা আলাদা তিনটি যৌগের সৃষ্টি হয়েছে। তো এতে ভৌত এবং রাসায়নিক ধর্মে পার্থক্য রয়েছে। তো এরা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। তাহলে আমাদের কার্যকরীমূলক সমানতার আমরা উদাহরণের মাধ্যমে কার্যকরীমূলক সমানতাগুলো আমরা বোঝার চেষ্টা করলাম বা আমরা দেখলাম। আমরা যদি বইয়ে ভালো করে আরেকটু স্টাডি করি তাহলে আশা করি কার্যকরীমূলক সমানতা তোমাদের সমস্যা থাকবে না। একটু বাসায় পড়াশোনা করলেই তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এখন আমরা মেটামারিজম দেখার চেষ্টা করব। দেখো মেটামারিজম, তো মেটামারিজম কি? একই শ্রেণী সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সমাণুগুলোতে যখন কার্যকরীমূলকের উভয় পার্শ্বে কার্বন পরমাণু সংখ্যার ভিন্নতা থাকে তখন এসব সমাণুকে মেটামারিজম বলা হয়ে থাকে। আমরা যে উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। আমরা মিথক্সি প্রোপেন দেখার চেষ্টা করি। মিথক্সি প্রোপেন, এখানে কার্যকরীমূলক হচ্ছে কিটোনমূলক বা ইথারমূলক, আর এখানে হচ্ছে এই পাশে আমরা অ্যালকেন দেখতে পাচ্ছি, এই পাশেও অ্যালকেন। এখানে আমরা মিথক্সি হিসেবে এখানে ধরে নিচ্ছি, এই পাশটি মিথক্সি আর এই পাশে হচ্ছে প্রোপেন। তারপরে আমরা দেখি এখানে দেখি আমরা এই পাশটি আমরা যদি ইথক্সি ধরি, ইথক্সি এটা হচ্ছে ইথেন, তাহলে আমরা দেখি যে কার্যকরীমূলক সেম, বাট এখানে হচ্ছে কার্বন পরমাণু সংখ্যা এখানে হচ্ছে একটি, এখানে তিনটি, এখানে কার্বন পরমাণু সংখ্যা দুটি, এ পাশে দুটি। তো কার্বন পরমাণু সংখ্যা চেঞ্জ হয়ে যদি এখানে কার্যকরীমূলক একই থাকে তাহলে দেখা যাচ্ছে যে সমানতা সৃষ্টি হয়, তাকে বলা হয়ে থাকে মেটামারিজম। তাহলে আমরা মেটামারিজম বুঝতে পারছি আশা করি। তারপরে আর একটি আছে তোমার, আমরা আর একটি উদাহরণ যদি দিই তাহলে দেখি এখানে CH3O, তারপরে আমরা এখানে CH এখানে আমরা এভাবে লিখতে পারি CH3। তাহলে এই দিক থেকে আমরা যদি দেখি এটা প্রোপেন, মিথক্সি প্রোপেন এটা, তাহলে আমরা এই প্রত্যেকটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি যেখানে এই পাশে তিনটি, এখানে হচ্ছে তোমার একটি, এখানে হচ্ছে একটি, যে এখানে সরল শিকলে তিনটি আছে, এখানে শাখা শিকলে আছে। তো এখানে প্রত্যেকটির ক্ষেত্রে কার্যকরীমূলক এখানে হচ্ছে ইথার এবং এখানে কার্বন পরমাণুর সংখ্যা ভিন্নতা রয়েছে। তো এটি হচ্ছে পরস্পরের মেটামার বলে এদেরকে, আর এর ধর্মকে বলা হয় হচ্ছে মেটামারিজম। তারপরে আমরা দেখব টপোমারিজম, সমানুতার গাঠনিক সমানুতার সর্বশেষ টটোমারিজম কি, এবং খুব ইম্পর্ট্যান্ট টটোমারিজম প্রক্রিয়ায় সমাণুগুলোতে যখন এক প্রকার কার্যকরী মূলক কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন প্রকার কার্যকরী মূলকে রূপান্তরিত হয় এবং উভয় কাঠামো সাম্যাবস্থায় বিরাজ করে, এজন্য
টটোমারিজমকে গতিশীল কার্যকরী মূলক সমানতা বলা হয়ে থাকে। যেমন আমি একটি উদাহরণে যাওয়ার চেষ্টা করি। আমরা দেখি একটি কিটোন আমরা এভাবে লেখার চেষ্টা করি বোঝার সুবিধার জন্য। তো আমরা এই কিটোনে একটু খেয়াল করে দেখি যে এই কার্বন অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে দ্বিবন্ধনের ইলেকট্রন অক্সিজেন টেনে নিতে পারে। তো যখন দ্বিবন্ধনের ইলেকট্রন টেনে নেয় তখন প্রোটন হিসেবে হাইড্রোজেন আবার বের হয়ে যায় এবং এই অক্সিজেনে যুক্ত হতে পারে। তখন এটি কেমন হতে পারে দেখো একটু খেয়াল করে। আমরা উভমুখী তীর চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে CH3, আর এখানে যে হাইড্রোজেনের বন্ধনটি এখানে এই কার্বন কার্বনের মধ্যে চলে আসে। তো তখন এখানে হচ্ছে হয়ে যায় কার্বনের এখানে OH আর এখানে দ্বিবন্ধন হয়ে CH2 হয়। তাহলে এটি হচ্ছে কিটোন, একটু ভালো করে খেয়াল করো। এটি হচ্ছে কি কিটোন, আর এটি হচ্ছে এটা ইন এবং এটি হচ্ছে অল। তাহলে আমরা বলতে পারি ইন অল, ইন অল। তাহলে এটি কিটো ইনল টটোমারিজম, এটাকে বলা হয় কিটো ইনল টটোমারিজম। এখানে হচ্ছে প্রোপিন টু অল। আমরা এখানে দেখি যদি এখানে 2 নম্বর কার্বনে হচ্ছে এখানে 1, এটা হচ্ছে 2, এটা 3, আর এটি হচ্ছে কিটোন বা প্রোপানন, আর এটি হচ্ছে প্রোপিন টু অল, প্রোপিন 1 প্রোপিন টু অল বা প্রোপিন টু অল, আমরা সংক্ষেপে বলি ইন অল। তো এটি হচ্ছে কিটো ইনল টটোমারিজম। পরীক্ষায় আসে কিটো ইনল টটোমারিজম বলতে কি বোঝো? তাহলে এখানে টটোমারিজম সমাণু থেকেই মূলত হচ্ছে কিটো ইনল টটোমারিজমের সংজ্ঞাটি আসছে। তো টটোমারিজম আমরা আর একবার দেখাচ্ছি। টটোমারিজম প্রক্রিয়া সমাণুগুলোতে যখন এক প্রকার কার্যকরী মূলক কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন প্রকার কার্যকরী মূলক সমাণুতে পরিবর্তিত হয় তখন যে সমানুতার সৃষ্টি হয় সেটি হচ্ছে টটোমারিজম। এখানে আমরা এক প্রকার কার্যকরী মূলক দেখছিলাম, এখানে কিটোন কার্যকরী মূলক ছিল। তো কিটোন কার্যকরী মূলক থেকে এখানে অ্যালকোহল কার্যকরী মূলকে এখানে স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়েছে। এখানে গঠনের অবস্থান চেঞ্জ, মানে গঠনগত কারণেই এটি হচ্ছে এর অবস্থান চেঞ্জ হয়ে এই কার্যকরী মূলক সমাণু কার্যকরী মূলকটি চেঞ্জ হয়ে এখানে কিটোন থেকে হয়ে গেছে অ্যালকোহল। তো এখানে স্বতঃস্ফূর্তভাবে এই ঘটনাটা ঘটেছে, কার্যকরী মূলকে চেঞ্জ হয়ে সমানতার সৃষ্টি হয়েছে, এটিকে বলা হয় টটোমারিজম। আর এখানে কিটোন এবং ইনঅল এখানে একসাথে সমাবস্থায় থাকে, তাই এটাকে কিটো ইনল টটোমারিজমও বলা হয়ে থাকে। তো আমরা গাঠনিক সমানতা এবং এর শ্রেণীবিভাগগুলো দেখলাম। এখন আমাদের একটু স্টেরিও সমানতা দেখার চেষ্টা করি। স্টেরিও সমানতা, স্টেরিও সমানতা স্টেরিও সমানতাগুলোর মধ্যে ব্যাপারটা হচ্ছে স্টেরিও শব্দের অর্থ হলো ত্রিমাত্রিক স্থান। স্টেরিও সমানতা সাধারণত অনুষ্ঠিত বিভিন্ন পরমাণু বা মূলকের চতুর্যোজী কার্বনের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাসের পার্থক্যের জন্য হচ্ছে সৃষ্টি হয়ে থাকে। স্টেরিও সমানতা 2 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা, আর একটি হচ্ছে সিস ট্রান্স সমানতা। একটি হচ্ছে জ্যামিতিক সমানতা, আর একটি হচ্ছে আলোক সক্রিয় সমানতা। আলোক সক্রিয় সমানতা। তাহলে স্টেরিও সমানতা 2 প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা আর একটি হচ্ছে আলোক সক্রিয় সমানতা। তো জ্যামিতিক সমানতাটা কি দেখো। জ্যামিতিক সমানতা যেসব জৈব যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব
না হয় ভিন্ন কনফিগারেশনযুক্ত দু ধরনের যৌগ অণু সৃষ্টি হয়। এদেরকে জ্যামিতিক সমাণু এবং এরূপ যৌগের ধর্মকে জ্যামিতিক সমানতা বলা হয়। তাহলে জ্যামিতিক সমানতার আমরা একটু দেখার চেষ্টা করি যে যেসব জৈব যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হয়, তাহলে কোনগুলো দ্বিবন্ধনযুক্ত কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত জৈব যৌগগুলো আমরা দেখি। এখানে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত একটি যৌগ লিখব। এটা আমি ধরো আমি এ দিলাম, এটা বি, এটা দিলাম সি, এটা দিলাম ডি। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনের দুটি কার্বন পরমাণুতে 4টি ভিন্ন ভিন্ন গ্রুপ এখানে যুক্ত রয়েছে। তো এখানে হচ্ছে 4টি না হয়ে 2টিও থাকতে পারে। তো এই ভিন্ন ভিন্ন গ্রুপগুলো যে আছে এদের এই কার্বন পরমাণু এই যে এই এতে মুক্ত আবর্তন সম্ভব না, দ্বিবন্ধন থাকার কারণে। একটু খেয়াল করে দেখো যে কার্বনে এখানে হচ্ছে যদি এই পাই বন্ধন থাকে, আমরা আগেও দেখেছি যে পাই বন্ধন থাকলে পাই বন্ধনের ইলেকট্রনগুলো এরা হচ্ছে মুক্তভাবে আবর্তন করতে পারে না। এখানে যখন এরা মুক্ত এই দিক যখন দুই দিকে এরা ঘুরতে থাকে তখন এটা একটা পেস লেগে যায়। এখানে আমরা যদি দেখি যে দুই দিকে যদি ঘোরে এভাবে, তাহলে কি হয়, এই পাই বন্ধনের ইলেকট্রনগুলো এরা হচ্ছে মুক্তভাবে আবর্তন করতে পারে না। তাহলে মুক্তভাবে যদি আবর্তন করতে না পারে তাহলে এখানে ভিন্ন কনফিগারেশনযুক্ত এখানে যৌগ অণু সৃষ্টি হয়। এদেরকে জ্যামিতিক সমানতা বলা হয়। জ্যামিতিক সমানতার শর্ত পরীক্ষায় আসে তোমাদের, যে সৃজনশীল প্রশ্ন ক্ষয়ের যে অনুধাবনমূলক প্রশ্ন, সেখানে হচ্ছে দেওয়া হয় যে জ্যামিতিক সমানতার দুটি শর্ত লিখো। সাধারণত জ্যামিতিক সমানতার শর্তটা হচ্ছে কি, দেখো সাধারণত এ বি সি, এখানে হচ্ছে ডাবল বন্ড কার্বন সি এ ডি হতে পারে, বা হচ্ছে সিডি সি হতে পারে, বিভিন্ন ধরনের কি হতে পারে। তো সংকেতযুক্ত প্রতিস্থাপিত অ্যালকিন জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এ বি সি ডাবল বন্ড কার্বন এডি সংকেতযুক্ত যে প্রতিস্থাপিত অ্যালকিন জ্যামিতিক সমানতা প্রদর্শন করে থাকে। চাকরিক জৈব যৌগসমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে থাকে। চাকরিক জৈব যৌগসমূহ যেমন এখানে ধরো চক্র থাকতে পারে, এরভাবে এরকম থাকতে পারে সাইক্লোঅ্যালকেন। এখানে যদি ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে, ধরো এ বি, এখানে হচ্ছে থাকতে পারে এ ডি, তাহলে এটিও জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে। আমরা জ্যামিতিক সমানতার একটি উদাহরণে দেখি যে এখানে CH3 ডাবল বন্ড সি, এখানে আমরা H দিলাম, এই পাশে H, পাশে CH3। তাহলে দেখো এটি 4 কার্বন বিশিষ্ট একটি হাইড্রোকার্বন, সুতরাং এটির নাম হচ্ছে বিউটিন। আমরা নিঃসন্দেহে এটি বলতে পারি। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো যে দুটি ছোট গ্রুপ, এখানে আমরা হাইড্রোজেনকে ধরি, যার পারমাণবিক ভর হচ্ছে 1, পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ভর 2। তো এখানে হচ্ছে দুটা মিথাইল মূলক বড় গ্রুপ, দুটি ভিন্ন দিকে। আমরা ছোট গ্রুপ বা বড় গ্রুপ যে কোনো গ্রুপকে নিতে পারি। দুটি বড় গ্রুপ বা ছোট গ্রুপ যদি ভিন্ন দিকে থাকে তাহলে তার নাম হয় ট্রান্স। 2 বিউটিনের দুটি জ্যামিতিক সমূহ রয়েছে। একটি হচ্ছে সিস 2 বিউটিন, যেখানে হচ্ছে দুটি ছোট গ্রুপ একই দিকে অবস্থিত। একই দিকে যদি ছোট গ্রুপ অবস্থান করে তাহলে তাকে বলা হয় সিস। আর যদি ভিন্ন দিকে অবস্থান করে ছোট গ্রুপ তাহলে তাকে বলা হয় ট্রান্স। তাহলে একটু দেখো এখানে হচ্ছে সিস 2 বিউটিন। আমরা এখান থেকে যদি দেখি 1 2 3 4, তাহলে আমরা এটা দেখছি একটা বিউটিন 2 নম্বর কার্বনের সাথে এখানে
দ্বিবন্ধন রয়েছে, সুতরাং এটির নাম হচ্ছে সিস টু বিউটিন। আর এটি হচ্ছে আমরা এই দিক থেকে যদি নাম্বারিং করে থাকি তাহলে 1 2, তাহলে এখানে হচ্ছে ট্রান্স টু বিউটিন। এরা হচ্ছে পরস্পরের সমাণু। এখানে নির্দিষ্ট বয়লিং পয়েন্ট রয়েছে। স্ফুটনাঙ্ক 4 ডিগ্রি সেলসিয়াস আর এর স্ফুটনাঙ্ক হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা জ্যামিতিক সমানতার শর্ত এবং জ্যামিতিক সমানতার উদাহরণ দেখলাম। তো আলোক সক্রিয় সমানতা কি? খুব ইম্পর্ট্যান্ট আলোক সক্রিয় সমানতা। যেসব জৈব যৌগের 2 বা ততোধিক ভিন্ন কনফিগারেশনযুক্ত ভিন্ন সমাণু এক সমতলীয় আলোর প্রতি ভিন্নরূপ আচরণ করে, ওই সব যৌগকে আলোক সক্রিয় সমাণু বা আলোক সক্রিয় যৌগ বলে। এক সমতলীয় আলোর ক্ষেত্রে ওই সব যৌগের প্রতিক্রিয়াকে আলোক সমানুতা বলা হয়। আলোক সক্রিয় সমাণুগুলোর নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো থাকে। কী কী বৈশিষ্ট্য থাকে? অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র থাকে। উভয় সমাণুর কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হয়। আর উভয় কনফিগারেশন পরস্পরের অসমপাতিত হয়। তাহলে ল্যাকটিক অ্যাসিড, যেটি হচ্ছে দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, আমরা জানি OH, এখানে হচ্ছে H, এটা CH3। আমরা একটি দর্পণ রাখবো এখানে, আয়না। আমরা যদি আয়না রাখি তাহলে দেখা যাচ্ছে যে আয়নার এই অংশটা হচ্ছে এদিকে দেখা যাবে, অর্থাৎ আমরা হাইড্রোজেন যদি এখানে দিই তাহলে এরকম হবে। এখানে হাইড্রোজেন হবে, এখানে জাস্ট এভাবে দেখা যাবে, আর এখানে দেখা যাবে এরকম। তো আমি চাইলে এটিকে এভাবে না লিখে আমরা চাইলে এটা এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এটাও দর্পণ প্রতিবিম্ব, এভাবে লিখতে পারি। তাহলে এখানে এটি ল্যাকটিক অ্যাসিড, এখানে হচ্ছে ডান দিকে OH, তাই এটির নাম হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। ডি ডেস্টোর ডি ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। আর এটি বাম দিকে, এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড। তাহলে একটি ল্যাকটিক অ্যাসিডের এখানে হচ্ছে দুটি সমাণু এখানে দেখা যাচ্ছে। আমরা শর্তটি আবার একটু খেয়াল করি। এখানে কাইরাল কার্বন রয়েছে একটি। কাইরাল কার্বন কি? এটা পরীক্ষায় আসে যে জৈব যৌগের যে কার্বনে 4টি ভিন্ন ভিন্ন গ্রুপ বা পরমাণু যদি অবস্থান করে তাহলে সেই কার্বনকে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলা হয়ে থাকে। একটু খেয়াল করে দেখো, এই কার্বন পরমাণুতে 4টি ভিন্ন ভিন্ন গ্রুপ রয়েছে। একটা হাইড্রোজেন, একটা হচ্ছে CH3, একটা OH এবং একটি সিরাবল। এই 4টি ভিন্ন ভিন্ন গ্রুপ এই কার্বন পরমাণুতে রয়েছে, তাই এটির নাম হচ্ছে কাইরাল কার্বন এবং এটিকে কাইরাল কেন্দ্র বলা হয়ে থাকে। তাহলে অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র থাকবে একটা। আর কি থাকবে? উভয় সমাণুর কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে। আমরা একটু দেখি, এটা দর্পণ প্রতিবিম্ব এটা। তাহলে এখানে আয়না ধরলেই, একটা দর্পণ ধরলেই দেখা যাচ্ছে যে এর প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। যদিও এখানে দুটি ভিন্ন ভিন্ন যৌগ, একটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড আর একটি হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড, দুটি আলাদা সমাণু। উভয় কনফিগারেশন পরস্পরের উপর অসমপাতিত হবে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এটিকে যদি আমি এখানে বাম হাত ধরি, হ্যাঁ, আর এই বাম হাতটা যদি আমি আয়নায় ধরি তাহলে কেমন হবে? দেখো এরকম হবে। তাহলে এটি কি সমাপতিত হলো? সমাপতিত হবে না। আমি এটিকে উঠিয়ে নিয়ে যদি এখানে রাখি তাহলে এই OH এর অবস্থান হবে H এর উপরে, H এর অবস্থান হবে OH এর উপরে। তাহলে সেটি আর দর্পণ প্রতিবিম্ব এখানে মানে সমপাতিত হবে না, এখানে হচ্ছে অসমপাতিত হবে। তাহলে তিনটি বৈশিষ্ট্য আমরা বোঝার চেষ্টা করেছি। একটা হচ্ছে কাইরাল কেন্দ্র থাকতে হবে, দর্পণ প্রতিবিম্ব হতে হবে, আর একটি হচ্ছে অসমপাতিত হতে হবে। এটি হচ্ছে আলোক সক্রিয় সমাণু। তাহলে আমরা নিশ্চয়ই
স্টেরীয় সমাণু এবং গাঠনিক সমানতা বোঝার চেষ্টা করলাম। আমরা বাসায় বারবার প্র্যাকটিস করব। ভালো করে প্র্যাকটিস করলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। তাহলে তোমাদের আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমাদের কিন্তু পড়া হয়ে গেছে। তোমরা বারবার প্র্যাকটিস করবে, তোমরা ভালো থেকো, পড়াশুনো করো, সবাই ধারাবাহিকভাবে পড়াশুনো করবে। আর তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের কলেজ থেকে নির্দেশনা আছে যে আমরা অনলাইনে যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো কিন্তু কলেজে গিয়ে আমরা আর নতুনভাবে নিব না, আমরা পরবর্তী ক্লাসগুলো নিব। আর তোমাদের কলেজ খোলার পরে হয়তো আমরা এই যে টপিকসগুলো পড়াচ্ছি সেগুলোর উপর পরীক্ষা হবে। তোমরা ভালো করে প্রস্তুতি নাও। আমরা চাইলে অনলাইনেও পরীক্ষা নিতে পারি তোমাদের। তোমরা ভালো করে পড়তে থাকো। ঠিক আছে, তোমরা ভালো থেকো। ধন্যবাদ।